গুড ইভিনিং। গুড ইভিনিং। চলো শুরু করছি। হুম, আগের দিন আগের উইকে সম্ভবত এই লিঙ্কটা দেওয়া হয়েছে বা সোমবার, যে এক্সামের প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেছে কিছু পলিসি রিলেটেড ইস্যুর জন্য, মানে নতুন আপডেটেড হয়েছে বলে। তো আমি একবার গো থ্রু করে দিচ্ছি, আশা করি কোনো কনফিউশন নেই, তাও একবার গো থ্রু করছি। এটা 6 মান্থসের যেহেতু কোর্স, টোটাল মার্কস আছে 2000, আগের থেকে মার্কস বাড়িয়ে দেওয়া হয়েছে। কেন বাড়ানো হয়েছে তার ডিটেলিংটা আছে। ডিটেলিং হচ্ছে, আমাদের যেহেতু 6টা করে ক্লাস পার মান্থ থাকছে, তো পার ক্লাসের সাথে একটা করে কুইজ থাকছে। আগে যেটা দেওয়া হতো, কুইজগুলো একটা গুগল শিট ইনবিল্ড থাকতো, এখন আর সেটা থাকবে না। এখন আমাদের সাইটে নতুন অ্যাডঅনস হয়েছে, যে সাইটের মধ্যে উইথ টাইমার কুইজ অ্যাডঅনস হচ্ছে, ওখানে টাইমারের মধ্যে দিতে হবে। এবার পার কুইজে দেবে 20টা করে কোশ্চেনই থাকে, আর পার কোশ্চেনের সাইজ মার্কস হচ্ছে 1। তাহলে 20 মার্কসের টোটাল আমাদের এক্সাম। এই 20 মার্কসের মধ্যে কোনো নেগেটিভ মার্কস নেই। যদি তুমি কিছু না পারো, আমি বলবো কখনো সেটাকে অ্যাটেম্প্ট করে দেবে না। অ্যাটেম্প্ট করলে নেগেটিভ হচ্ছে না ঠিকই, মাইনাস হবে না, কিন্তু এটা রেজাল্টের মধ্যে রেড মার্ক চলে আসে বারবার। যেটা পারছো না সেটা স্কিপ করে যা, যেটা পারছো সেটাতে অ্যাটেম্প্ট করার চেষ্টা করো। সেকেন্ড পয়েন্ট, কোশ্চেন খুব মাইনরলি পড়বে। অনেক স্টুডেন্ট কোশ্চেন ঠিকঠাক পড়ছেই না। আমি কালকে কোশ্চেন রিভিউ করছিলাম, কোশ্চেন ঠিক মতো পড়ছে না, এগুলো মানে বেসিক কোশ্চেনের সময় ভুল হচ্ছে। তো কোশ্চেনটা ঠিক মতো পড়ো। এবার আমাদের টোটাল যদি 6 মান্থ, তাহলে আমাদের টোটাল কোর্সের এই যে এমসিকিউ পার্ট কভার করতে হচ্ছে 720 মার্কস, 720 মার্কস। নেক্সট হচ্ছে আমাদের হোমওয়ার্ক। হোমওয়ার্কের একটা যেটা দিয়েছিলাম, সেটাতে আমার ওই একটা, ওইটা তো সলভ করানো রেকর্ডেড দিয়েছি, লাইভ সলভ করানো হয়নি, আমি করিয়ে দেবো লাইভ সলভ। কিছু প্রবলেম হয়েছে, আমার সিস্টেমটা মানে পূর্ণ ডেটা পাচ্ছি না, সেই জন্য ওরা করাতে পারছি না, করিয়ে দেবো। নেক্সট হচ্ছে প্রত্যেকটা কুইজের মার্কস ওখানে 6টা করে থাকবে, আর 30 মার্কস করে। আর টোটাল হচ্ছে আমাদের কোর্সে হচ্ছে 1080, এই টোটাল মার্কস হচ্ছে এইচডাব্লিউ, মানে যেটা এক্সেল শিট প্র্যাকটিস করে আপলোড করতে হবে। এবার যেটা নতুন এসেছে, যেটা আগে ছিল না, সেটা ছিল অনলাইন প্রজেক্ট আর অনলাইন এসকিউএল টেস্ট উইথ ভিডিও কনফারেন্সিং। অনলাইন এসকিউএল টেস্ট উইথ ভিডিও কনফারেন্স। 1 মিনিট, একটা কল আসছে। তো হ্যাঁ ম্যাডাম। না না, জয়েন করে গেছে। আপনি ইয়েতে যান, সাইটে যান, পোর্টালে গিয়ে দেখুন লিংক দেওয়া আছে। হ্যাঁ। না না, আগের লিঙ্কটি এক্সপায়ার হয়ে গেছে। পোর্টালে যান, পোর্টালে দেখুন লাইভ ক্লাসের লিংক দেওয়া আছে। ওখান থেকে আপনাকে জয়েন করতে হবে, কারণ ওটা ডাইরেক্ট অ্যাক্সেস, ইনবিল্ড অ্যাক্সেস আছে, বা মেলেও চলে গেছে আপনার ওটা দুপুরের দিকে। এবার যান পোর্টালে। হুম। একটা মিনিট, 1 মিনিট আমি মিউট হচ্ছি।
তোমাদের লিঙ্ক কোথা থেকে তোমরা পেয়েছো, পোর্টাল থেকে না মেল থেকে? একটু বললে সুবিধা হয় আমার। সেবক বা সৌভিককে বল। সেবক। আমি বুঝতে পারছি না এখানে স্টুডেন্টদের কি ইস্যু আছে, এরা বেসিক পোর্টাল বুঝতে পারে না, এদেরকে সমস্ত কিছু দেওয়া হয়, এরা আমাকে টেক্সট করে যাচ্ছে জয়েন কি করে করবো, এরা কি চাকরি করবে আমি বুঝতে পারছি না। বেসিক জিনিসগুলো যদি এইভাবে করতে থাকে এত বোঝানোর পরে। দাঁড়ো, একটু মিউট থাকো, এদেরকে বুঝিয়ে কিচ্ছু হবে না, হোপলেস। যাদেরকে জন্য আমাকে লিঙ্কটা গ্রুপে দিতে হলো, তারা পোর্টাল দেখে না, ফলো করে না তারা। ম্যাডাম আপনি ফলো করেন না পোর্টাল? এখানে পোর্টালে যখন ইনবিল দেওয়া হয়, আমি কাউকে কিছু তাহলে আমি তো যখন আমি 1 ঘন্টা আগে 5:05 সবাইকে টেক্সট করেছি যে পোর্টালে লিংক আছে, ক্লাস হবে 6:30 শার্প, তারপর আমাকে সবাই টেক্সট করছে যে স্যার লিংক। আমার এটা করা কিছু না, আমি লিংক দিয়ে দিতে পারি, বাট দিস ইজ দ্য ইকোসিস্টেম। একটা লোক, তোমরা যে কাজের জন্য পড়ছো, সে আমার, যেই পড়ছো তাদের একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার কর। আমি অনেকের, কালকে আমার মাথা গরমও হয়ে গেছে, একজনের সিস্টেমে সে আমাকে বাসে ফোন করছে অফিস থেকে বেরোনোর সময়, আমি 10 মিনিট এখানে নষ্ট হচ্ছে, আমি ক্লাস এক্সটেন্ড করবো, টাইম নষ্ট করবো, আমি 10 মিনিট আমি বলবো। দিস ইজ ল্যাকেডিয়াল সিচুয়েশন রাইট নাও। সে আমাকে ফোন করছে, আমি অন স্পট ফোন ধরছি, আমি কোথায় কাজ করি মোস্ট অফ সবাই জানে, আর কি প্রেশার থাকে আমার কাজে। তাকে আমি ওই অবস্থায় লিঙ্ক পাঠালাম অফিস 2021 ডাউনলোড করতে, বলে এনিডেক্স অন রাখো, 9টার সময় তোমায় অ্যাক্টিভেট করাবো। যখন সে এনিডেক্স অন করে সব করে দিচ্ছে, দেওয়ার পরে বলছে আমি স্যার ডাউনলোড তো করিনি, তাহলে আমি অ্যাক্টিভেশনটা কিসের করবো, উইন্ডোজের? এই ছোট ছোট জিনিসগুলোর থেকেই লোকে আটকে যায়। আজকে কেন এত চাকরি অন্যান্য সেটে চলে গেছে, একবার কেউ ভাবে? আমার কি, আমি পড়াবো, আমি টাকা পেয়ে গেছি চলে যাবো, আমার এই এত, আমি কটার থেকে কাজ করছি আজকে? সকাল 5টার থেকে আমি এখনো পর্যন্ত, মানে কোনো রেস্ট নেই। 18 থেকে 19 ঘন্টা কাজ করি, ইনক্লুডিং মাই জব। আমি সবার মতো জেনারেল পড়াতে পারি, প্রচুর ইউটিউবে পড়াচ্ছে, তাদের না আছে সার্টিফিকেটের কিছু,
না এলএমএস আছে, তারা গুগল টাইপের লিঙ্ক দিয়ে দেয়। ভার্মেজার স্টুডেন্ট এরকম একটা অ্যাটিটিউড থাকে, লিঙ্ক দিচ্ছে, হচ্ছে ক্লাস, কোনো রেকর্ডিং, সে পুরো নাম হলে রেকর্ডিং, লাইভ রেকর্ডিংও করে না। কেন করছি? আমার কি, আমি তো যেখানে যাওয়া সেখানে পৌঁছে গেছি। সবাইকে যাতে একটা ঠিক মতো পৌঁছাতে পারে। আজকে ব্যাঙ্গালোর, পুনে, গুড়গাঁও ছেলেরা এত বেটার হয়ে যাচ্ছে, আজকে বাঙালিরা কেন পারছে না? এই অ্যাটিটিউডের জন্য। এখানে আমি কাউকে কিছু ছোট করার জন্য বলছি না, একটু তৈরি হওয়ার চেষ্টা করো। একদম মানে ওই লাইন অ্যাপে চলতে শুরু করো, লাইন অ্যাপে না পারলে হারিয়ে যাবে। কার তোর সিচুয়েশন এখন মার্কেটে? সানডে সাসপেন্স, লোকে শোনো, সানডে সাসপেন্স, রেডিও মির্চি পুরো মার্কেটিং টিমকে কালকে সরিয়ে দিয়েছে। এগুলোকে ইন্ডাস্ট্রিতে খবর রাখে না। আমি বারবার এই জন্য এত কিছু, এই আজকেও রিভিশন ক্লাসে ভিডিও বানিয়েছি ভোরবেলা উঠে, পুরো নতুন ভিডিও, টাইমার দেখতে লিখতে হবে, টাস্ক বারে কখন টাইম চলছে, কবে ডেট। আমার কি আছে, আমি কাজ করিয়ে দিয়েছি, আমি ছেড়ে দিলেই হতো। আমি আবার করেছি কারণ অর্ধেক স্টুডেন্ট ওখানে ভুলে গেছে। রেকর্ড করেছি কারণ বারবার যতবার পড়াবো নতুন কনসেপ্ট আসবে। কি এগুলো হচ্ছে এগুলো? কি ইন্টারভিউতে এগুলো, তোমরা ফেস ইন্টারভিউতে তো অর্ধেক লোকে বসেই কিছু করতে পারবে না। কোনো প্র্যাকটিস নেই। এখানে সেবক আছে, ম্যাডাম আছে, আর এক দুজন আছে, তারা শুধু কুইজ দেয়। বাকিরা কি করছে কুইজে? আর আরেকজন আছে, উনি আমাকে ফোন করছে, ঠিক আছে, তার এফোর্ট আছে, এদের এফোর্ট আছে, সত্যি এদের এফোর্টটা দেয়। এরা আমাকে ফোন করে, আমি কোনো অসন্তুষ্ট ফিল করি না, কিন্তু বাকিরা কি করে এখানে ক্লাসে? পার্সোনালি আমি ওকে ফোন করছি, যার অসুবিধা, এক্সট্রা ক্লাসের জন্য নোটিশ বানাচ্ছি, সবকিছু করছে, লিঙ্ক দা। আমার তো একটা ক্লাস করে নেবে এখানে, আমার মতো কলকাতা আরো অনেকে পড়াচ্ছে, একটা ক্লাস করেই ছেড়ে দেয়। আমি বারবার করাচ্ছি কেন? কারদের সাথে কম্পিট করছে বুঝতেই পারছে না কেউ। অলরেডি এক্সপিরিয়েন্স তারা মার্কেটে, তারা বড় বড় জায়গায় পড়াশোনা করেছে, পিডাব্লিউসি থেকে লোকে কাজ করে আসছে, সেখানে ফ্রেশারকে তো এমনি টিকতে পারা যায় না। নেক্সট টাইম প্লিজ ফলো দ্য পোর্টাল। পোর্টাল ফলো করে, এটা বানানোর একটাই কাজ, আজকের আমরা সিস্টেমে যেরকম ভাবে শিখবো সেরকম ভাবে আমরা কাজ করতে পারবো। প্রথম ওয়ার্কশপ থেকে আমি বলছি, আমরা যদি পোর্টাল ইউজ না করতে পারি, আমরা কালকের দিনে স্ল্যাক ইউজ করতে পারবো না কর্পোরেট অফিসে গিয়ে। আমরা কোনো রকম অপারেটিং যেরকম ওয়ার্ক ফ্লো হয়, মাইক্রোসফট টিমস ম্যানেজ করতে পারবো না। তখন আমরা আমাদের তো হ্যাবিট নেই। আমরা করবো কি, হোয়াটসঅ্যাপ চেক করবো, পাশের জনকে বলবো লিঙ্কটা দে, সে তো লিঙ্ক দিতে পারবে না, ওগুলো ইন্টার কানেক্টেড থাকে। তখন আমাদের মধ্যে যা যে ফার্স্ট্রেশনটা আসে ম্যানেজারের লেভেল থেকে, সেটা নিতে পারবে না অনেকে। সেই জন্য এগুলো বানানো। আমার এই ওয়েবসাইট বললে, আমি নিজে একজন বিকম অনার্স, আমি নিজে ফুল স্ট্যাক ডেভেলপার শিখেছি, নিজে ওয়েবসাইট বানিয়েছি। কেন বানিয়েছি? এগুলো করা যায়, সবকিছু যেন একটা প্রসেসে চলে। আমি এক্সামটা নিয়ে একটু বলে দিচ্ছি, তারপর ক্লাস আমি করাচ্ছি বাকিটা। কারণ আজকে 365 অনেকগুলো ফর্মুলা করাবো, পাইভটেও ঢুকবো। আমি বলিনি, তারপর যার কোশ্চেন আছে সে বলবে। নেক্সট এই এই আমাদের এক্সামের কিছু রুল এন্ড স্ট্রাকচার চেঞ্জ হয়েছে। কেন চেঞ্জ হয়েছে? যে সার্টিফিকেট আমাদের পার্টনারশিপ থেকে ইন্ডিড আর লিঙ্কডইনের সাথে, ইন্ডিড লিঙ্কডইনের যেহেতু ভেরিফাইড হয়, সেই জন্য ওদের কিছু পলিসি আমাদেরকে মানতে হয়, কারণ এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডও এখন হয়ে গেছে। প্রত্যেকটা কোর্স যারা পড়ায়, ইন্টারন্যাশনাল হোক ইন্ডিয়ান হোক, সবাইকে এগুলো মানতে হচ্ছে। সেটা কি, যে অ্যাসেসমেন্টে আমাদের যেমন কুইজ থাকছে, সেটা তো আমার নিজস্ব সিস্টেম, যে 6টা করে মাসে কুইজ থাকবে। একটু মিট হয়ে যান, আমি মিউট করে দিচ্ছি। 6টা করে কুইজ থাকবে 20 নম্বরে, মানে মাসে কুইজের সংখ্যা হচ্ছে 120। আর তাহলে কোর্সে হচ্ছে 720 মার্কস। এইচডাব্লিউ কি থাকবে, 6টা করে এইচডাব্লিউ থাকবে, পার এইচডাব্লিউ মার্কস হচ্ছে 30। আর তাহলে আমাদের কোর্সের টোটাল হোমওয়ার্কের মার্কস কত থাকছে, 1080 টোটাল মার্কস। এই হয়ে গেল আমাদের নিজস্ব কাজের ব্যাপার। কুইজ আমরা পোর্টালে দিয়ে দিচ্ছি, পোর্টালে কিছু ইস্যু এসেছে আমি কালকে দেখেছি, এপিআই আমার টিম এগুলোকে রিজলভ করেছে অনেকটা, বাকিটা হয়ে যাবে। এবার আছে প্র্যাকটিক্যাল, যেটা আগে ছিল না। প্র্যাকটিক্যাল কি, অনলাইন প্রজেক্ট, প্রজেক্ট দেওয়া হবে। প্রজেক্ট হচ্ছে আমাদের অ্যালগোরিদম সেট করা হচ্ছে, প্রজেক্ট যার যার কাছে যাবে ঠিক 5.5 মাস যখন হবে, সবাই যারা অতদিন পর্যন্ত কোর্সের এনলিস্ট থাকবে,
তাদেরকে র্যান্ডম কোর্স যাবে, যেরকম ভাবে কোর্স বলছি, র্যান্ডম প্রজেক্ট যাবে। যেরকম গভর্নমেন্ট এক্সামে হয় যে 3টে সেট হয়, যার কাছে যেরকম সেট যেতে পারে, এরকম সেট আগে যাবে, সেই প্র্যাকটিস করে অন টাইম তাকে আপডেট করতে হবে, সেটা না হলে ভয়েড হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে অনলাইন এসকিউএল টেস্ট উইথ ভিডিও কনফারেন্সিং, কারণ ওটা রেকর্ডিং নিতে হবে। ভিডিও কনফারেন্সিং এ কি করে করতে হবে, আমি এখানে আমার সার্ভারের আইডি পাসওয়ার্ড দিব, প্রত্যেকে একটা টাইম পাবে, একটা পার্টিকুলার ডেটের টাইম, কমফোর্টেবল কোনো উইকডেতে রাখা হবে না, যে সাথে পারছে না বা কিছু, তার সাথে কথা বলি করা হবে। সেটা আমার এখানে পোর্টালে অ্যাক্সেস হবে, পুরো এসকিউএল সার্ভারে অ্যাক্সেস হবে, তাকে কিছু টাস্ক দেওয়া হবে, তাকে করতে হবে। সেটা অন রেকর্ড কেন থাকবে, কালকের দিনে যে চ্যালেঞ্জ করে যে সত্যি এক্সাম দিয়েছিল, এটা আমাদের কাছে প্রুফ থাকছে, হ্যাঁ সে করতে পারে। নেক্সট এটাই, সেটা বাইফার্কেশন দেওয়া আছে টেবিল ফরম্যাটে, টোটাল 2000 মার্কসের, প্র্যাকটিক্যালটাই যেটা বলছি 200 মার্কসের, সেটা হবে একদম এন্ড অফ দ্য কোর্সে। এটা আর কি নতুন তো এখানে কিছু নেই। সেকেন্ড হচ্ছে যে এমসিকিউ, প্রথমবার এমসিকিউ দেওয়া, ভালো করে সবাই মাইনরলি শুনে না। এমসিকিউ ফার্স্ট টাইম যখন এমসিকিউ আপডেট হবে, যেমন কালকে ক্লাসের পরে দুপুরের দিকে দুটো এমসিকিউ আসবে, এই মাসের শেষের দুটো এমসিকিউ। ফার্স্ট টাইম এমসিকিউ মাইনরলি দেবে, ওটা ওয়ান টাইম লক হয়ে যায়, মানে দেওয়ার সাথে সাথে সঙ্গে সঙ্গে এমসিকিউ নিয়ে নেবে, সেকেন্ড টাইম কিন্তু অপশন দেবে না। কেউ যদি সে মুহূর্তে ব্রাউজার অন অফ করে, ট্যাব চেঞ্জ করে, চ্যাট জিপিটি ওপেন করে, হোয়াট এভার, তার ওই টাইমের জন্য ওই পুরোপুরি এমসিকিউ ভয়েড হয়ে যাবে, সেই এমসিকিউ আর কোনোদিন দিতে পারবে না, ওই পার্টিকুলার এমসিকিউ। আনটিল 7 দিন পরে আমি আনলক করে দেবো, কিন্তু সেটা আর মার্কস ধরা হবে না। কারণ এখানে অনেকে ডিটেক্ট হয়েছে, আমি কারণ নাম নেবো না, তারা চ্যাট জিপিটি ইউজ করা শুরু করে দিয়েছে। মানে এগুলো আমি প্রথম দিন বলছি চ্যাট জিপিটি ইউজ করো না, কিছু নিজের পায়ে নিজে কুড়োল মারছে। চ্যাট জিপিটি ওপেন করা, পাশে ব্রাউজার, কিছু অ্যাক্টিভিটি হলেই ডিআরএম কি ধরবে, ডিআরএম কি দেওয়া আছে। আর ওইরকম ভাবে মোবাইল অফ করে কিছু করলে টাইমার অফ হয়ে গেলে ইন প্রোগ্রেস মোডে চলে যাবে। তাহলে প্রথমবারটা মাইনরলি দিতে হবে, রেজাল্ট যেটা এসে যাবে সেটা তো দেখতেই পাচ্ছে ক্যান্ডিডেট। তারপরে ওটাকে আনলক করা হবে 7 দিন পরে, সে তারপর যতবার খুশি দিয়ে, কিন্তু তার মার্কস আর হবে না, ওটাকে ক্যালকুলেটেড আমরা নেব না। এবং সেটা টাইমের মধ্যে দিতে হবে। প্রথম প্রথম দিকে আমি হ্যাঁ, অতটা প্রেসার দিইনি, কিন্তু এবার টাইমে দিতে হবে। কারণ আমি যা বিহেভিয়ার দেখছি সবার মধ্যে, তা এতে খুব মানে এই প্রফেশনালিজম নেই। প্রফেশনালিজম আনতে গেলে আমাকেও করা হতে হবে। তো সেইটার মধ্যে টাইমের মধ্যে দিতে হবে। আমি অনেক টাইম দিয়ে 7 দিন ইজ মোর দ্যান এনাফ। অল্প হলেও টাইম বের করো, এমসিকিউটাতে 5 মিনিটের ব্যাপার। আর যেটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্ক যেমন কালকে বিকাল 3টে নাগাদ হোমওয়ার্ক চলে আসবে, অলরেডি সব রেডিও হয়ে গেছে। সেই হোমওয়ার্ক যেন টাইমের মধ্যে আপলোড হয়, ওই টাইমে হয়নি, এক্সামের মতো ট্রিট করা উচিত। এখানে দেখে নিতে পারো, পলিসি তো অলরেডি শেয়ার করা আছে গ্রুপে, কারণ লাগলে আমি আবার লিঙ্কটা দিয়ে দেবো। এই কন্ডাক্টের প্রফেশনাল কন্ডাক্ট এন্ড ইন্টিগ্রিটিটা পড়ে নেবে, একই জিনিস যেটা আমি বললাম সেটা। যে কোনো রকম ম্যাল প্র্যাকটিস হলে সে কিন্তু ভয়েড হয়ে যাবে, তখন আমাকে ফোন করলে আমাকে কিছু করতে হবে না, কারণ সবকিছুর একটা রুলস রেগুলেশন থাকা দরকার। আমি টপিকে আসছি। সেকেন্ড হচ্ছে রিভিশন ক্লাস যেটা দিয়েছি, যাদের যাদের প্রবলেম আছে তারা রিভিশন ক্লাস দেখো। তারপরেও যদি কারোর প্রবলেম থাকে, আমার 1000 বার পড়াতেও কোনো অসুবিধা নেই, আমি সারাদিন পড়াতে পারি, আমার কোনো অসুবিধা নেই। তাদেরকে লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানে বাংলা হিন্দি ইংলিশ যেতে খুশি যে সুবিধা, আমি লিখো যে আমি এইগুলো প্রবলেম আছে, আমি পার্টিকুলার একটা ডেটে পোল নেব, সেই ডেটটা আমি সেই টাইমে ক্লাস করাবো। আমি চাই না যে আজকে পুরো ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে, পুরো কোর্স শেষ হয়ে যাওয়ার পরে আমার মনে হয় যে আমি এটা না ঠিক ক্লিয়ার হয়নি, কোশ্চেন মার্ক না থাকে। এই জন্য আমি এত এফোর্ট দিচ্ছি, এফোর্টটা বোথ সাইড থেকে পেলেই সবচেয়ে ভালো, এক সাইডে হয়ে যাচ্ছে জিনিসটা। চলো এক্সেল শিটে আগে যাই। যাদের যাদের 2021 ভার্সন নেই, তাদের একটু সমস্যা হবে আজকেরটা। আর যাদের নেই, মোস্ট অফ দ্য আছে, যাদের নেই তাদের এখন ভিডিওটা দেখে রাখো, তাদেরকে আমি পরে সে অ্যাক্টিভ হয়ে গেলে বা কোনো কোনো যদি সে সফটওয়্যারটি ইনস্টল করতে পারে, তখন আমি আলাদা করে করিয়ে দেবো। তোমাদের কিছু বলার থাকলে বলো, 2 মিনিট টাইম আছে, তাহলে শুরু করব। কোনো কোশ্চেন, হোয়াট এভার এনি কোশ্চেন থাকলে এটা ফিল ফ্রি।
কোশ্চেন করতে পারো। হ্যাঁ হ্যাঁ, মানে বলুন। হুম। ওটা ভিডিওটা একটা গন্ডগোল হয়েছিল, কারণ আমি আমি করিয়ে দিচ্ছি ডিবাগিংটা। ওটা গন্ডগোল হওয়ার কারণে আমি সেদিনকে ডাক্তার দেখানোতে তাড়াহুড়োতে আমি পুরো রেকর্ডিংটা লস্ট করে ফেলেছি। এবার সেই রেকর্ডিংটা আমি কালকে আমি আবার রেকর্ড করব নতুন করে, যে কন্ডিশনাল ফরম্যাটিং নিউ রেকর্ড, সেখানে আপনাদের দেখা যাবে না, নতুন করে আমাকে অফলাইন রেকর্ড করে আমি আপলোড করব। এবার সৌভিক, তোমার কোনো প্রবলেম যদি থাকে তুমি কিন্তু অবশ্যই ওখানে লিখবে। আমি কিন্তু ক্লাসগুলো করে দিয়েছে তো, ঠিক আছে, আমি দেখে নেব। হ্যাঁ। হুম হুম। না না, আজকে ক্লাসের উপরই আসবে। এবার দু একটা কোশ্চেন আউট অফ দ্য বক্স এসে যায়, কারণ আমি 16,000 কোশ্চেন আমি ভরেছি এপিআই তে। এবার সব কোশ্চেন তো আমার হাতে লিমিটেশনে নেই, কোশ্চেন ও নিজের মতো চুজ করে অ্যালগো। তো কয়েকটা এসে যাচ্ছে, যেটা আমি চেষ্টা করছি যতটা এটাকে এরর রেট কমানো যায়। কিন্তু মোস্ট অফ কোশ্চেন আজকে পুরো ক্লাসে, আজকে আর কালকের ক্লাসের বেসিসে হবে। হুম 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 হুম। তুমি ওগুলোকে সব পয়েন্ট আউট রাখো। একদিন ক্লাস নেব, সবাই জয়েন করতে পারে, পার্টিকুলার যারাই জয়েন করবে আমি পুরো সলভটা পড়াবো। পুরোটাই আমি ম্যানুয়ালি সলভ করাবো। ওটাতে আমি রেকর্ডেড দিয়েছি সলিউশনটা, আমি আবার নিজে ম্যানুয়ালি সলভ করাবো। তাই আমি স্টার্ট করছি। আজকে যেখান থেকে আমরা পড়ছি সেটাই আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে ড্যাশবোর্ড রিপোর্টিং বানাতে। আমাদের ড্যাশবোর্ড কত রকম হয়? ট্র্যাডিশনাল ড্যাশবোর্ড। ট্র্যাডিশনাল ড্যাশবোর্ড হচ্ছে, সব শর্টে লিখছি, স্ট্যাটিক ফরম্যাট। স্ট্যাটিক ফরম্যাট কি? মোস্ট অফ ওল্ড এজ কোম্পানি বা যারা কর্পোরেটস আছে তারা ইউজ করে। তাদের হচ্ছে একটা প্রি ডিফাইন্ড ম্যানেজমেন্ট থেকে ফরম্যাট থাকে, তাদের এখানে কিছু বক্স থাকে, এখানে কিছু ডেটা ফেলছে কোনো সেল ভ্যালু, আর সব ফর্মুলা অলরেডি দেওয়াই থাকে। শুধু ম্যানুয়াল ড্যাশবোর্ড, এতে কোনো চার্ট থাকে না, মানে চার্ট থাকে না, কোনো স্ট্যাটিস্টিক্স এর পার্ট থাকে না, শুধু ফিগার থাকে। এটা হচ্ছে ওল্ড এজ ফরম্যাট। এটা আমরা শেষের দিকে শিখবো, এগুলো শিখে এখন আর কোনো দাম নেই। সেকেন্ড হচ্ছে ডিপেন্ডেন্ট ডাইনামিক ড্যাশবোর্ড। ডিপেন্ডেন্ট ডাইনামিক ড্যাশবোর্ড হচ্ছে যেটা শুধু পাইভট টেবিলের বেসিসে হয়, পাইভট টেবিল। আর তার সাথে কি এডিশন হয়? স্লাইসার, টাইমলাইন, এগুলো এডিশন হয়। এইটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি এখনো পর্যন্ত, ডিপেন্ডেন্ট ডাইনামিক ড্যাশবোর্ড। কিন্তু এর থেকেও মডার্ন কি এসেছে, যেহেতু আমরা পাওয়ার বিআই যুগে বসবাস করছি, ট্যাবলুর যুগে বসবাস করছি, তাকে আমরা বলে হয় শুধুমাত্র ডায়নামিক ড্যাশবোর্ড। ডায়নামিক ড্যাশবোর্ড কেন? যার ডিপেন্ডেন্সি নেই। ডিপেন্ডেন্সি কি? এই যে পাইভট কার উপর ডিপেন্ডেন্ট হতো, স্লাইসারের উপর যে সিলেকশন করলে ডেটাকে আপডেট হবে, এই জিনিসটা নেই। এবং পাইভট টেবিল আপডেট করতে গেলে কি প্রেস করতে হয়? অল্ট প্লাস F5, এটা শর্টকাট। যদি কোনো পাইভট টেবিলের ডেটা ব্যাকএন্ডে চেঞ্জ হয়ে থাকে, সেটাকে পাইভট টেবিলে রিফ্রেশ করে দেখতে হয়, তাকে আমাকে প্রেস করতে হয় Alt F5। আর কিন্তু এই যখন আমরা ডিপেন্ডেন্ট ড্যাশবোর্ড বানাবো, এতে কখনো আমাকে রিফ্রেশ করতে হয় না। এতে অটো রিফ্রেশ। অটো রিফ্রেশ। অটো রিফ্রেশের ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কত তাড়াতাড়ি রিফ্রেশমেন্টটা হয়, মানে কতবার রিফ্রেশ হয় একটা টাইম অফ ইন্টারভেলের মধ্যে, কতবার রিফ্রেশ হয়? রিফ্রেশ হয় 0.2 সেকেন্ড। মানে যদি ডেটা যদি প্রত্যেকবার এন্ট্রি হচ্ছে, যদি 1 সেকেন্ড এন্ট্রি হয়,
তার ঠিক 1.2 সেকেন্ড পরে ওটা আপডেট হয়ে যায়। এত ডিটেলিং এ জিজ্ঞেস করে না, এটা আমি টেকনিক্যালি বলছি। মেইন হচ্ছে ডিপেন্ডেন্ট ডাইনামিক ড্যাশবোর্ড বানানো। তো ডাইনামিক ড্যাশবোর্ড তারাই বানাতে পারবে যাদের কাছে লেটেস্ট এক্সেল আছে। কিন্তু লেটেস্ট এক্সেল থাকলেই হবে না, আমাকে কিছু স্পেসিফিক জিনিস শিখতে হবে। সেইগুলো হচ্ছে, ফার্স্টে হচ্ছে স্পিল। স্পিল কথা অর্থ, আমি বোর্ডে যাচ্ছি না, আগে ভার্বালি বুঝাই। ধরে একটা ড্রপ অফ ওয়াটার, ধরছি একটা ড্রপ অফ ওয়াটার, এটা এটা একটা কাচের জায়গা থেকে, সারফেসটা হচ্ছে গ্লাস, গ্লাসের উপর থেকে ফেলা হলো। এইটা যতক্ষণে ছড়াবে, মানে পুরোটা এগিয়ে পর্যন্ত পুরোটা কভার করছে, তার মানে একটা কি, এটা পুরোটাকে স্পিল হচ্ছে, এটাকে ব্রেক হচ্ছে। টোটাল এলিমেন্টটা যদি এতটা হয় একটা ওয়াটারের, এটা ব্রেক হতে হতে ছোট ছোট হয়ে পুরো একটা লম্বা ধারা হয়ে গেল। তো এই কনসেপ্টে এক্সেল একটা ফাংশন তৈরি করলো, বা ফাংশনের ব্যাকএন্ড তৈরি করলো, যাকে বলা হয় স্পিল। তো স্পিল কি করে কাজ করে? স্পিল কাজ করে, আমরা আগে একটা টেবিল যদি থাকতো, টেবিলটাকে এ পাশে ডেটাতে নিতে গেলে কি করতাম? কপি করে জাস্ট পেস্ট করতাম, একটা ওয়ার্কশিট হলে বা সেকেন্ডারি ওয়ার্কশিট হলে। স্পিল কি করলো? স্পিল বললো কপি টপি করার দরকার নেই। এই যে তুমি টেবিলের যে ফার্স্ট অ্যাড্রেসটা নিয়েছো, যাকে আমরা রেফারেন্স বলি, অ্যাড্রেস রেফারেন্স, শুধু আমাকে রেফারেন্স বলো, বাকিটা আমি জেরক্স বা ফটোকপি আমি করে নেব। তাহলে আমরা আবার প্র্যাকটিক্যাল দেখি কি বলতে চাইছে। দেখছি আমি এখানে কলাম অ্যাড করছি। ইকুয়ালস টু ইউটিলিটি। এবার ইকুয়ালস টু ইউটিলিটি, আর এখানে ইকুয়ালস টু ইউটিলিটি, আমি কি করছি, স্পিলিং হচ্ছে, আমি শুধু এখানে ইউটিলিটি নিলাম। কিন্তু যদি আমি এবার রেঞ্জটাকে সিলেকশন করি, আমার তো কপি করতে হলে কি করতে হতো, পুরো রেঞ্জটাকে কপি করে পেস্ট করতে হতো। যে মুহূর্তে কপি করলাম, ফার্স্ট অফ অল আমার কিছুটা রেজাল্ট আসলো, আবার কিছুটা রেজাল্ট, এই যে যেই মাত্র আমি এখানে চেঞ্জ করছি, মানে আমি রিভার্টে যাচ্ছি, ফার্স্ট রেজাল্ট শো করছিল না কেন? একটা আমার উইথটা ঠিক ছিল না। সেকেন্ড, আমি কি বললাম, যে আমি রেফারেন্স এটা নিচ্ছি। এবার এই যে টেবিলটা, এই যে ডিভিশন দিয়ে টোটাল যে আমার এখানে শেষ হচ্ছে, এই টেবিলটা রেফারেন্সটা কোথায় হয়েছে? রেফারেন্সটা আসলে হয়েছে 5 নম্বর ডিভিশন থেকে। অফিসিয়ালি নেওয়ার কথা ছিল আমার শুধুমাত্র ডিভিশন, ডিভিশনটা আমি নিতাম, বাকিটা আমার আসার কথা ছিল। কিন্তু স্পিল যেহেতু নতুন একটা ফাংশন, এর কাছে এখনো অত পাওয়ার নেই যে টেবিলের হেডার্স কে কপি করা সমেত পুরো টেবিলের ডেটাকেও সিলেকশন করতে পারে। এটা তার কাছে এখনো ক্ষমতা দেয়নি। যখন আমাদের স্কিল আরো আপডেটেড হবে, যত আরো আপডেট করতে হয় মাইক্রোসফট, তখন অ্যাজ পার মাইক্রোসফট যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে, সেখানে আমাকে শুধু একটা সিলেকশন নিলে পুরোটা আসার কথা। যেহেতু এখন হেডার ডিএক্টিভেট, মানে ওই ফিচার্স এখন আসেনি, তাহলে আমাকে টোটাল সিলেকশন করতে হচ্ছে। টোটাল সিলেকশন করলাম, এটা আমার কাছে কপি হলো। কিন্তু আমি এখানে ডবল ক্লিক করলে দেখছি ব্ল্যাঙ্ক। এবার যদি আমি ভালো করে দেখি, আমার মাউস পয়েন্টারটাকে যদি খেয়াল করো, আমি যখন এই মাউস পয়েন্টারটা ফর্মুলা বারে নিয়ে যাচ্ছি, এই যে পার্টিকুলার ফর্মুলা বারে, তখন অফিসিয়ালি দেখানোর কি উচিত, আমাদের লেজেসি এক্সেল, মানে পুরোনো এক্সেলের নিয়ম অনুযায়ী সেই সেলের ডেটাটা দেখানো উচিত। কি আছে এখানে? শুধু একটা পার্টিকুলার রেঞ্জ। রেঞ্জটা কি বলছে? সিলেকশন অফ রেঞ্জ। কারণ এই যে স্পিল ফাংশন আমরা ইউজ করছি,
কারণ এই যে স্পিলটা ইউজ করছি, এর প্রসেস হচ্ছে, ধরলাম এটা আমার রেঞ্জ, যখন ডেটা আমার কাছে আসছে, আর সেটা যদি ওয়ার্কশিটটাকে আমরা সোজা ভাবে দেখি, মানে ওয়ার্কশিটটা যদি এখন সোজা থাকে আমাদের কাছে ফ্ল্যাট, এই স্পিলটা হচ্ছে একটা ভাসমান জিনিস। এটা কখনোই সেল ইনবিল্ড না, এই সেলের সাথে কানেক্টেড না। সেলের উপরে একটা আপার লেয়ার, যে আমাদের মোবাইলের টেম্পার গ্লাস থাকে, সেম টেম্পার গ্লাসের মতো সিচুয়েশন হচ্ছে স্পিল। সেই জন্য যখন আমি ডেটাতে ক্লিক করছি, আমার কি দেখা যাচ্ছে, একটা ওই অ্যাড এর অ্যাড্রেসটুকু দেখা যাচ্ছে। এটা কপি আসলে কিন্তু সেলের ইনবিল্টে ঢুকে নি কিছু। এবার এই স্পিলের তো এই ফাংশন আমরা দেখলাম, স্পিলের ডিসঅ্যাডভান্টেজটা আবার দেখি। কারণ এই আমরা যখন আমাদের ঢুকলাম 365 আরো অনেক ফাংশন আছে, মেইন কাজই হচ্ছে স্পিল রিলেটেড। এক ডিসঅ্যাডভান্টেজ, যে স্পিলকে ডিলিট করা যায় না ডাইরেক্ট। এই যে আমি সিলেকশন করছি, আমি ডিলিট প্রেস করছি কিন্তু ডিলিট হচ্ছে না। ডিলিটটা কোথায় হবে? ডিলিট হবে যেখানে রেফারেন্সটা কানেক্টেড আছে। আজকের রিভিশন ক্লাসটাতে আমি রেফারেন্স পড়িয়েছি, সেখানেও রেফারেন্সে এরকমই কনসেপ্ট। রেফারেন্সটা যেখানে কানেক্টেড, একটা লোহার পুল, পোলের সাথে দড়ি দিয়ে বাঁধা হয়েছে একটা ট্রাক্টরকে, তাহলে আমরা অ্যাবসোলিউট রিলেটিভ রেফারেন্স কেন করি? যাতে পুলটা সরে না যায়, তার সাথে রিলেটেড বাকি যত ডেটা আছে তারা বাদিক ডান দিক সরে না যায়, এক জায়গায় স্থির থাকে। সেই রকমই এখানে রেফারেন্স করা হয়েছে। এই রেফারেন্সের এগেনস্টে এটা যদি ভিতর থেকে ডিলিট করতাম, আমি যদি ভিতর থেকে ডিলিট করতে পারতাম, তাহলে তো ওই রেফারেন্সটার কাজ, যে আসলে রেফারেন্সের থিওরিয়ামের এগেনস্টে হতো জিনিসটা, সেই জন্য কোনো ডিলিটেশন নেই। নেক্সট পয়েন্ট, ধরছি এই সেলটাকে আমি ডিলিট করে দিলাম, আর এখানে আমি একটা কিছু লিখে দিলাম। সেম জিনিস আমি আবার করব কি, আমার কাছে আসলো হ্যাশ স্পিল এরর। এই এররটা সব সময় ফেস করতে হবে যখন নতুন আমি এক্সেল ইউজ করব। এই এররটা আসার কারণ কি? মেশিন টেস্টের ক্ষেত্রে এমন জিনিসই দেবে যেটা প্রবলেম ক্রিয়েট করে, কখনই এমন দেবে না যেটা স্টুডেন্ট কমফোর্টেবল থাকে। এটা আমাদের ছিল কাচের সারফেস, এটা ছিল আমাদের ওয়াটার। এ কেন বাড়তে পেরেছে? কারণ সারফেসটা ছিল ফ্ল্যাটেন। ধরলাম এই সারফেসের মধ্যে কিছুটা জায়গা কোনো অবজেক্ট আমাদের সিল করা আছে, এক্সট্রা অবজেক্ট আছে, তাহলে কি হওয়ার কথা? অ্যাজ ফিজিক্সের নিয়ম অনুযায়ী ওয়াটার পড়বে, ধাক্কা খেয়ে এখানে নয় জমবে মানে স্ট্যাগনেট হবে, বা এখান থেকে ড্রপলেট হিসেবে পড়বে, বা এর গায়ে একে বেয়ে আবার পরে চলা শুরু করবে। যেহেতু এটা আমাদের ডেটা, ডেটা কি, 0 আর 1 এর কম্বিনেশন। স্পিলে কি বলছে, যদি পরবর্তী কোনো সেলে কোনো প্রিডিফাইন ডেটা থাকে, তাহলে স্পিল খাবে ধাক্কা, ধাক্কা খেয়ে ও হবে কি, কাজ করতে পারবে না, পারবে না, তখনই দেখাবে হ্যাশ স্পিল এরর। আজকেরই কোনো ইন্ডিডের সাইটে গিয়ে এমসিকিউ দাও, এক্সেলে কোনো মানে জবের অ্যাপ্লাই করলেই মোস্ট অফ আসবে এই কোশ্চেন। 100টা কোশ্চেনের মধ্যে দুবার তিনবার স্পিল এররে পাবে। স্পিল হয় কি, স্পিল ধাক্কা খেয়ে আসে। কেন হয়? যদি আরো টাফ ইন্টারভিউতে কোশ্চেন আসে, কারণ আমাদের যে রেঞ্জটা সেটা তো ফ্লোটিং, মানে উপরে উপরে আছে রেঞ্জ, সারফেসের উপরে আছে। আর আমি যদি সারফেসটাকে ব্লক করতে শুরু করি কোনো টেক্সট, নিউমেরিক্স, কোনো জিনিস দিয়ে, আমরা যেভাবে কাজ করে থাকি পুরোনো পদ্ধতিতে, ও খাচ্ছে ধাক্কা। সেই জন্য স্পিল এরর। যদি আমার কাছে এক্সপ্লেনেশন চাই, এর এই এটা হচ্ছে বেস্ট এক্সপ্লেনেশন। এর থেকেই বোঝা যাবে যে দিচ্ছে ইন্টারভিউ বা যে কাজ করছে তার কনসেপ্ট খুব স্ট্রং, সে কোনো মুখস্থ বা স্টিরিওটাইপ করে আসেনি। এই হচ্ছে স্পিল এররের ধারণা।
আমার না মানে মাথাটা আস্তে আস্তে। এক মিনিট ভাই, ইয়ে হচ্ছে, মিউট হচ্ছে। হ্যাঁ বলো। তুমি জয়েন করো, এখনো টাইম আছে, জয়েন করো। তুমি পোর্টালে যাওনি? দাঁড়া দাঁড়া, লাইনে থাকো। তোমাকে তো এখানে দেখাচ্ছেই না কোথাও, এখানে তো বাকিরা সব জয়েন হয়ে আছে। তুমি গ্রুপের লিংকে জয়েন করো তো। গ্রুপের লিংকে যাও। তুমি গ্রুপে যাও, এত লেট করে ফেলেছো, গ্রুপে চলে যাও, গ্রুপে একটা লিংক দিয়েছে, ওখান থেকে জয়েন করো। গ্রুপে গিয়ে জয়েন করে আমাকে হোয়াটসঅ্যাপ করো। গ্রুপে দেখো গুগল লিংক দিয়েছি। দাঁড়াও, টাইম মতো ভাই জয়েন করতে হয় না, এত লেট করে ফেললে তো নেবে না তখন আর। তুমি জয়েন করেছো কখন? টাইম অ্যাকসেপ্ট মানে ট্রাই করেছো কখন? 6:30 নাগাদ জয়েন করার কথা। তাহলে অত লেট হবে? দাঁড়া, আমি তোমাকে আলাদা করে পাঠাচ্ছি, কাটছি কলটা, দাঁড়া। উফ, 2 মিনিট। আমি আসছি, আবার ঝামেলা হচ্ছে। নেক্সট টাইম, নেক্সট ক্লাস থেকে 6:35 উইল বি দ্য লাস্ট টাইম। হ্যাঁ, ওইটার পরে ওই 7টা, 7:30টার সময় যেন কেউ জয়েন না করে, এই ক্লাসে ফ্লো পুরো নষ্ট হয়ে যায়। হ্যাঁ সুদীপ, তুমি পোর্টাল চেক করো না? সুদীপ, তোমাকে বলছি, তুমি পোর্টাল চেক করো না? হ্যাঁ সুদীপ, শুনতে পাচ্ছো? তুমি পোর্টাল চেক করো না প্রতিদিন? তো পোর্টালে আমি যখন 5টার সময় নোটিফাইড করেছি সবাইকে, এখানে কি দেখাচ্ছে? 13, 365 অনগোয়িং, এখন তো অনগোয়িং আছে, তখন জয়েনিং ছিল।
365 ফাংশনের পাইভট টেবিল, টাইম কটা 6:30, এটা দেওয়া হয়েছে, আপলোড হয়েছে কথায় 5টায়, সবার কাছে মেলও গেছে, গুগলে জিমেল দেওয়া আছে। ঠিক আছে, মেল যদি নাও আসে, পোর্টাল থেকে তো সবাই জয়েন করছে, মোস্ট অফরা। পোর্টালটা তোমাকে কিন্তু ফলো করা উচিত। কারণ এই দেখো, ম্যানুয়াল লিংক যদি দেওয়ার হতো তাহলে ম্যানুয়াল লিংকের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে দিতাম। নেক্সট টাইম সবাই পোর্টাল অবশ্যই ফলো করবে। কারণ এতগুলো ক্লাস হয়ে গেল, এখন জয়েন করছে তো তোমাদেরই তো টাইম নষ্ট হয়ে যাচ্ছে না। যে একটা বোঝো। ধরো তোমার কাছে একটা মেল করলো অফিস, আমি কেন হ্যাঁ বলছি, হয়তো অনেকে রাগ হবে ভিতর ভিতর, কারণ সিচুয়েশন গুলো খুব খারাপ তখন পড়ে। ধরো তোমার কাছে অফিস মেল করলো, তুমি কোনো হয় দেখতে ভুলে গেলে, অনেক সময় আউটলুকে নোটিফিকেশন আসে না। তারপরে সিচুয়েশনটা হবে তোমার সাথে কি হবে, মানে যে তোমার উপরে থাকবে আর তার যদি অ্যাটিটিউড খুব খারাপ হয়। তো এইগুলোর জন্যই এত কমপ্লেক্সিটি করা, ওই দিনকারটা ঠিক করার জন্য পরে আউটলুক অটোমেশন হয়, জানো? আউটলুকে কোনো মেল আসলে অটোমেটিক শো হয়, তুমি যেই কাজ করো, এক্সেলে কাজ করছো, অটোমেটিক তোমার কাছে শো হয়ে যাবে। তো এগুলো কেন লোকে শেখে, আমি তো একা না, আমার তো অনেক লোক করছে সেফ সাইড থাকার জন্য। এই জন্যই আমি এখন থেকে এতবার করে সবাইকে বলছি। এই যে ভুলে গেছি, এই হয়েছে, একটা ভুলে যাওয়াতে একটা ইন্টারভিউ কল নষ্ট হয়ে যায়। ইন্টারভিউ কল আসলো, শিডিউল করলো, তুমি গুগল মিটে কানেক্টই করলে না, জিন্দিগিতে তোমার ফোন আর কেউ ধরবে না, হাজারবার ফোন করলো। সরি আমাকে বলে কিছু হবে না ভাই, আমার সরি শোনার জন্য ইয়ে নেই। আমি ইয়েতেও নেই যে কাউকে বকা ঝকা করব। মানে খুব টাফ টাইম আমি দেখেছি, মানে এসব এসব কেরিয়ারে কতটা, মানে এত লোকে শিখছে কেন পাচ্ছে না, কোথাও গিয়ে ল্যাকিং হয়ে যাচ্ছে লোকের মধ্যে, সেই পারফর্ম স্কিল নেই। সেই জন্য আমার এতবার করে বলে যে টাইপিং টেস্ট করো, এই করো। আজও রিভিশন ক্লাসে যে ভিডিও আপলোড করেছি সেখানে বলেছে এই টাইপিং টেস্ট কিন্তু দরকার, এত স্পিড জানা দরকার অবশ্যই। বাকিটা যারা পরে জয়েন করেছে অবশ্যই রেকর্ডিং দেখে নিও। প্রবলেম হলে প্রবলেমের জন্য একটা লিংক দিয়েছে, ওখানে লিখে দেবে, স্পেশাল ক্লাসে আবার বুঝিয়ে দেবো। নেক্সট হচ্ছে, আমরা স্পিড এরর পর্যন্ত দেখলাম। এবার ধরে, এটা আমাদের কাছে কি ছিল এতক্ষণ, এটা ছিল আমাদের কাছে রেঞ্জ। আমরা রেঞ্জ আর টেবিলের ডিফারেন্স আগে দেখেছি। একটা রেঞ্জকে টেবিল করার সিস্টেম হচ্ছে কন্ট্রোল টি। এটা হয়ে গেল আমার টেবিলের জন্য প্রম্পট আসলো। প্রম্পট কি বলছে, মাই টেবিল এজ এ হেডার, হেডার কি, এই ডিভিশন রিজিয়ন রেভিনিউ হেডার। তাহলে আমার একটা টেবিল ক্রিয়েশন হয়ে গেল। কেউ যদি আমাকে বলে টেবিল থেকে আমাকে আবার রেঞ্জে আনতে, তার প্রসেস কি, টেবিলে যাব, কনভার্ট টু রেঞ্জ করব, তার কিন্তু এখন কন্ট্রোল জেড হয়। কিন্তু আমি এটাতেও দেখাচ্ছি, কারণ অনেকের সিস্টেমে নাও হতে পারে, কন্ট্রোল জেড হয়েও করা যায়। আর যদি না হয়, তার সেফ প্রসেস হচ্ছে টেবিলে যাব, কনভার্ট টু রেঞ্জ, আমার রেঞ্জ কনভার্সন হয়ে গেল। ফরম্যাটিং সেম থাকবে, যেরকম টেবিলে ছিল, কিন্তু এটা এখন রেঞ্জ হয়ে গেছে। কিন্তু এতক্ষণ আমি কি দেখালাম, একটা টেবিল থেকে, একটা টেবিল রেঞ্জ থেকে স্পিল শেখালাম। এবার কি দেখাবো, যে টেবিল থেকে আমি স্পিল এরর বা স্পিল কি করে করা যায় কোনোকে, মানে ইকুয়ালস টু দিয়ে যে রেঞ্জটাকে আমি এতক্ষণ সিলেকশন করছিলাম, সেটা সিলেকশন কিভাবে করব। আগে দেখি টেবিলটা সিলেকশন করে, ম্যানুয়াল সিলেকশন করলাম। টেবিলের নাম কি দেওয়া আছে, টেবিল ডিআইভি, ডিভ। যেরকম আমি পাইথনের আগের দিনের ব্যাচে এবং আজকেরও যেমন ব্যাচ আছে, সেখানে আমি কি দেখিয়েছিলাম, কমেন্টিং ইম্পর্টেন্ট, সেরকম একজন প্রপার কাজ করার ক্ষেত্রে প্রতিটা টেবিলেরও নাম দেওয়া দরকার। কারণ আমি যদি টেবিলের নাম না দিই, এক্সেল কি করবে, নিজের মতো টেবিলের নাম দেবে। কি দেবে, টেবিল ওয়ান, টেবিল টু, টেবিল থ্রি। অ্যাট দ্য এন্ড মুমেন্টে যখন আমার কাছে এতগুলো হয়তো ড্যাশ ডেটা সেট আছে, আমি ফাইনাল যাচ্ছি কোথায়, ড্যাশবোর্ড বানাতে যাচ্ছি, আমি কোনটা টেবিল ওয়ান, কার টেবিল টু, কার টেবিল থ্রি কিচ্ছু বুঝতে পারবো না। তাই প্রপার একটা স্ট্রাকচার রয়েছে, আমি টেবিলের নাম দেব।
এই হয়ে গেল আমার টেবিল। এবার যদি আমাকে স্পিল করতে হয়, স্পিল কি করব, ইকুয়ালস টু টেবিল ডিভ। এখানে আমাকে সিলেকশন করতে হবে না। কেন করতে হবে না? এর কনসেপ্ট আমি পড়িয়েছিলাম প্রথম, সেকেন্ড বা থার্ড ক্লাসে, যেখানে পড়েছিলাম নেম রেঞ্জ। আমি আরো একবার দেখাচ্ছি, যারা ভুলে গেছে। নেম রেঞ্জ হচ্ছে টোটাল সিলেকশন করে ফর্মুলায় গিয়ে নেম রেঞ্জ বা ডিফাইন নেম, ডিফাইন নেমে যাব। এটাতেও করতে পারে। আরো ইজি হচ্ছে ক্রিয়েট ফ্রম সিলেকশন। সিলেকশন কোথার থেকে করব? ক্রিয়েট ফ্রম সিলেকশন হচ্ছে আমি সিলেকশন কোন কোন এরিয়ার থেকে নাম নেব, নামটা কোথার থেকে নেব, টপ রো বেসিসে নেব। টপ রোতে নাম আছে, আমার লেফট কলামে নাম কিন্তু নেই। এই সিলেকশন হলে আমাকে চেক করে নিতে হবে টপ রো আছে, ওকে করলাম। নেম রেঞ্জে আমার কি কি আসলো? নেম রেঞ্জে একটা আসলো ডিভিশন, একটা আসলো রিজিয়ন, একটা আসলো রেভিনিউ। এই রেভিনিউ ডিভিশন এটা আসলে কি? যদি আমি এখানে কয়েকটা সেলকে অ্যাড করি, যদি ইকুয়ালস টু ডিভিশন, এই যে ডিভিশন, এই ডিভিশনটা কি ছিল? এইটুকুর সিলেকশন, এইটুকুর সিলেকশন পার্ট কে আমরা কি বলছি? নেম রেঞ্জ। এই নেম রেঞ্জটার, নেম রেঞ্জেরই সেম জিনিসটা, নেম রেঞ্জেরই সেম জিনিসটা আমাকে দেখাচ্ছে এখন টেবিল থেকে স্পিল। আর নেম রেঞ্জ হচ্ছে একটা বক্স ক্রিয়েশন হয়ে যায়। বক্স বলতে কন্টেনার। আমরা যখন পাইথনে আরো যাব সেখানেও আছে কন্টেনার। আমি বলি না কানেক্ট করে পড়তে, সব কিছুর আসল মূল মুদ্রা হচ্ছে একই, সব কিছুরই ভিতরে জিনিস হয় এক। এই কন্টেনারটা কি করছে? কন্টেনারটা ক্রিয়েট হচ্ছে, ক্রিয়েট করছে কি নিয়ে? কিছু পার্টিকুলার ডেটা নিয়ে। এই ডেটাটা কি ছিল? ডিভিশন। আগে কি ছিল? আমাদের রেঞ্জ ছিল। রেঞ্জ কি ছিল? A2 থেকে হয়তো D2, এটা না রেঞ্জ। এখন হয়ে গেল একটা কাঠের বাক্স দিয়ে দিল, তার মধ্যে লেখাটা। এই বাক্সটা হয়ে গেলে হয় নেম রেঞ্জ, অথবা 365 এর ক্ষেত্রে টেবিল নাম। টেবিল নেম যেরকম দিলাম, টেবিল নাম ইকুয়ালস টু যে আমি সিলেকশন করলাম, পুরো স্পিল হয়ে গেল। সরি। স্পিল যারা 2-3 জন পরে জয়েন করেছে, স্পিল হচ্ছে একটা এক্সেলের নিউ প্রসেস, যেটা 2021-এ মেন লঞ্চ হয়েছে। ভার্সন কন্ট্রোল যদি আমি দেখি, সেটা হচ্ছে আমার এখান থেকে ডেটা কপি পেস্ট না করেও আমি এর থেকে ডেটাকে শুধুমাত্র রেঞ্জ বা শুধুমাত্র টেবিল সিলেকশন করতে পারবো। এবং ওই ডেটাটা হবে কি? ফ্লোটিং ডেটা। এই যে আমাকে ব্লু যে বর্ডার দিয়ে দেখাচ্ছে আর পেছনে শ্যাডো আসছে, কারণ এটা ফ্লোট করছে। আমি যদি অস্ট্রেলিয়ার মধ্যে ক্লিক করি, এখানে কিন্তু আমার ফর্মুলাতে অস্ট্রেলিয়া লেখাটা দেখাবে না, আসবে কি? ব্ল্যাঙ্ক। অস্ট্রেলিয়া লেখাটা কোথায় আছে? আছে অস্ট্রেলিয়া লেখাটা আসলে আছে এখান থেকে নেওয়া হয়েছে, এবং দিস ইজ ডায়নামিক। কেন? আমি যদি অস্ট্রেলিয়াকে এখন ইন্ডিয়া করে দিই, অটোমেটিক ইন্ডিয়া হয়ে গেল। কপি করলে আমাকে সেটা হতো, কপি পেস্ট করে ফেললে আমাকে আবার গিয়ে চেঞ্জ করতে হতো। এটা হলো বেসিক স্পিলের। এবার এই স্পিল থেকে আমি যাব ফিল্টারে। তাহলে ফিল্টারে যাওয়ার আগে, যারা ক্লাসে প্রথম থেকে ছিল, আমি একবার জিজ্ঞেস করছি স্পিল সম্বন্ধে কোনো ডাউট আছে? তাহলে এখনই বলুন, তাহলে সেটা ক্লিয়ার করছি স্পিল সম্বন্ধে। তাহলে কি আমি এগাবো? কেউ লাইক বা কিছু দাও, তাহলে আমি বুঝতে পারবো, তাহলে আমি কন্টিনিউ করবো। হ্যাঁ ম্যাডাম, কন্টিনিউ করছি তাহলে। আমরা ম্যানুয়াল ফিল্টার এতদিন এক্সেলে করেছি। ম্যানুয়াল ফিল্টারের শর্টকাট কি?
কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল প্রেস করলাম, ম্যানুয়াল ফিল্টার হয়ে গেল। ম্যানুয়াল ফিল্টারে কাজ কিভাবে করি আমরা? সিলেকশন করি, পার্টিকুলার কোনো ডেটাকে আনসিলেক্ট করলাম বা সিলেক্ট করলাম, আমার সিলেকশন হয়ে গেল। কিন্তু এটা আমার কাছে ডাইনামিক হলো না এতদিনে। আমি কি করছি, সব ম্যানুয়ালি করতে শুরু করছি। তো এই ডাইনামিক করার জন্য এক্সেল একটা ফাংশন ইন্ট্রোডিউস করলো যাকে বলা হলো ফিল্টার। মানে এতদিন আমরা ফিল্টার এমনি করছিলাম, এবার তোমরা ফিল্টার করো ডাইনামিক্যালি। ডাইনামিক ফাংশনের সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হচ্ছে আজকের আমার পাশে যেখান থেকে ডেটাটা নিচ্ছি সেই ডেটাটা হয়তো 10টা রো আছে ধরছি, তাহলে আমরা আসলে কি করি, 10-এর জায়গায় যে 11 হলো, আমি যেখানে নিচ্ছি ডেটাটা সেখানে আমি কি করি, রো অ্যাড করতে শুরু করে দিই, রো অ্যাড করি, আবার রো অ্যাড করছি, বা ব্ল্যাঙ্ক থাকলে সেটাকে আবার অ্যাডজাস্ট করতে শুরু করি। ডাইনামিক এই ফাংশন গুলোর কাজই হচ্ছে 10-এর জায়গায় 10টা থাকলেও যেরকম দেখাবে, আবার 11টা থাকলেও 11 নম্বর অটোমেটিক আপডেট হবে যদি স্পেস থাকে। যদি আবার 8 হয়ে যায়, সঙ্গে সঙ্গে নিজের থেকে কমে যাবে। এই কমে যাচ্ছে বা বাড়ছে যে লেন্থটা, এর সাথে সাথে কি চেঞ্জ না হচ্ছে হচ্ছে না, সেটা হচ্ছে এই যে বর্ডার। ইউজুয়ালি আমরা টেবিলে কি করি, বর্ডার দিই। এবার যদি আমাকে ডেটা কমে যায়, প্রত্যেক বর্ডারটাকে সরাতে হয় বা আমরা ডিলিট করে দিই। আর কারণ আমরা ডাইনামিক ইউজ করলে আমার তো কোনো বর্ডার হয় না, আমার তো টেবিলের উপর টেবিলটা শুধু ফ্লোটিং হচ্ছে, এবার বর্ডার কি হবে, এটা কমতেও পারে, এদিকেও যেতে পারে, আবার এদিকেও বেড়ে যেতে পারে। সেইটার ক্ষেত্রে আমরা ইউজ করব ফিল্টার ফাংশন। এবার ফিল্টার ফাংশন ইউজ করার আগে আমাকে সিনট্যাক্স বুঝতে হবে। সিনট্যাক্স কি? সিনট্যাক্স হচ্ছে একটা ফাংশন কিভাবে কাজ করবে তার চলন পদ্ধতি। যেভাবে আমি বলে বুঝিয়েছিলাম যে আমরা কিভাবে অফিস যাচ্ছি, বাড়ি যাচ্ছি, ট্রেনে যাচ্ছি, তাহলে একটা প্যাটার্ন আছে, আমরা এইভাবে বেরাই, সেটাই হচ্ছে সিনট্যাক্স। এখানে সিনট্যাক্স হচ্ছে অ্যারে, তারপরে কি বলছি, ইনক্লুড, আর থার্ড ব্র্যাকেট দিয়ে লেখা আছে ইফ এমটি। থার্ড ব্র্যাকেট দিয়ে যখনই কোনো সিনট্যাক্স লেখা থাকবে, সেটার মানে হলো সেটা হচ্ছে অপশনাল, সেটা না ইউজ করলেও চলবে। এবার অ্যারে বলতে, অ্যারে কথাটা আমরা একটা রেঞ্জ রেঞ্জ পড়ছি, রেঞ্জ পড়ছি, সিলেকশন পড়ছি, অ্যারে কথা থেকে আসলে অ্যারে কথা অর্থ হচ্ছে এ পার্ট অফ সিলেকশন। যতটা আমার ডেটা আছে, যতটা আমার দরকার, ততটা আমি সিলেকশন করব, তাকে অ্যারে। এবারে অ্যারে কথাটা কোথা থেকে আসলো, আমি একটা দুটো ক্লাসে বলেছিলাম, আমরা আগের যারা এক্সেল ইউজার ছিলাম তারা একটা খুব প্রচলিত ইউজ করতাম সিএসসি ফাংশন। সিএসসি কথা অর্থ হচ্ছে, আমি নতুন একটা বোর্ড নিই, সিএসসি কথা অর্থ হচ্ছে কন্ট্রোল শিফট এন্টার। সি এস ই মানে কন্ট্রোল শিফট এন্টার। এই সিএসসি ফাংশন কেন ইউজ করা হতো? যখন আমাদের কাছে লিমিটেড রিসোর্স ছিল, কিন্তু যারা এক্সেল এর প্রো ইউজার তারা কিছু ফাংশন তৈরি করেছিল, সেই ফাংশনগুলো ইন জেনারেল কাজ করতো না শুধু এন্টার প্রেস করলে। কাজ করানোর জন্য কন্ট্রোল শিফট এন্টার একসাথে প্রেস করতে হতো, এবং ফাংশনের স্টার্টিং এবং এন্ডিং এ সেকেন্ড ব্র্যাকেট শো করতো। একে বলা হতো সিএসসি। কিন্তু এক্সেল 2022-এ একটা নোটিশ দেয় এক্সেল কমিউনিটিতে বা মাইক্রোসফট কমিউনিটিতে, সেখানে বলে যে ইউজারদের বলা হচ্ছে তারা যেন সিএসসি আর ইউজ না করে, তারা পারলে ডাইনামিক ফর্মুলা ইউজ করুক। কারণ সিএসসি ফাংশন এখনকার এক্সেলে মেমোরি বেশি ইউজ হয়, এবং সেটা অত অপটিমাল না, ওটা অতটা পারফেক্ট, মানে পারফেকশন রেট কম। সেই জন্য সেই সিএসসি থেকে এসেছে অ্যারে, অ্যারে ফাংশন। সেই অ্যারের কথাটা এখানেও এখনো অ্যাভেলেবেল আছে, এখনো রেঞ্জ নেই অ্যারে। তাহলে আমার এখানে অ্যারেটা কি? অ্যারেটা হচ্ছে আমার টোটাল ডেটা। এই হয়ে গেল আমার কাছে অ্যারে। নেক্সট কি বলেছে, ইনক্লুড। ইনক্লুড কে থাকতে হবে? ফিল্টার করছি তো, ফিল্টার করলে ইনক্লুড হচ্ছে আমার যেমন কন্ডিশন দিয়েছে কি নর্থ আমেরিকা,
আর যদি এগুলো না আসে, এমটি থাকে, আমার তো এটা অপশনাল, আমি এই দুটো ব্ল্যাঙ্ক ইউজ করতে পারি। হ্যাঁ বলুন। হুম। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, এটা ম্যাক উইন্ডোজ দুটোতেই অ্যাপ্লিকেবল। আমি আরো একবার দেখাচ্ছি। আমি নেভিগেশন কিতে নিয়ে গেলাম, ইউটিলিটিতে ইউজ করছি কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, দেন ওইটা প্রেস করা অবস্থায়, কন্ট্রোল শিফট প্রেস করা অবস্থাতেই কন্ট্রোল শিফট রাইট অ্যারো। আমি চেষ্টা করব, যেহেতু আমার ম্যান পাওয়ার ওইভাবে নেই, পারলে একটা পুরো প্রপার ভিডিও করতে আমি কিভাবে কিবোর্ড ইউজ করছি চেষ্টা করছি, কোনো কোনো যদি ধরে ক্যামেরা ধরে করানো যায় তাহলে আরো বেটার হয়। এটা হচ্ছে কন্ট্রোল শিফট ডাউন, দেন কন্ট্রোল শিফটটা প্রেস করা থাকবে, আমি নেভিগেশনের রাইট কিটা প্রেস করব। তাহলে আমার সিলেকশন হলো, ইনক্লুড কি থাকছে, ইনক্লুড থাকছে আমার কন্ডিশন, সেম ইফ ফাংশনের মতো লজিক। কন্ডিশন এমটিতে কিচ্ছু বলেনি, অত মাথা ঘামানোর দরকার নেই। আসলে আসলে ভ্যালু এরর আসলে, এবার কেন আসলে ভ্যালু এরর, আমি এখানে নিয়েছি কি, নর্থ আমেরিকা। এটাই হবে ইউজারের সবচেয়ে বড় ভুল। ও কি করবে, ও সঙ্গে সঙ্গে নিয়ে নিয়েছে, ব্রাইটনেস, ও নিয়ে নিয়েছে, ওকে কি বলা হয়েছে, ইনক্লুড। আমরা কি জানি, এই যে আমি ইফ ফাংশন বললাম, সবাই ভেবে নেবে যে ইফ ফাংশন মানে ইনক্লুড, আমি এটা লিখে দেবো। কিন্তু কার এগেনস্ট ইনক্লুড, ওর তো অ্যারে সিলেকশন নেই। কারণ ওকে যে অ্যারেটা দেওয়া হয়েছে, সেই অ্যারেটার কাজ হচ্ছে শুধু ফিল্টার করে রেজাল্ট বের করা, ওকে কোনো অ্যারে সিলেকশন দেওয়া হয়নি। যখন এরকম ফাংশন আসবে যেটা আমাদের পরে ফাংশন গুলো এই প্রসেসে, তখন আমাদের মনে রাখতে হবে ওকেও একটা অ্যারে দিতে হবে। তো ওকে একটা অ্যারে দেওয়ার জন্য ও কোন অ্যারের উপর কাজ করবে, রিজিয়ন, কন্ট্রোল শিফট ডাউন ইকুয়ালস টু নিলাম স্পিল। কেন স্পিল, কারণ আমার এই যে, এইটা বোঝানোর জন্য আমি এখানটা নিলাম, এই যে মাইক্রো ডট ডট দিয়ে দেখাচ্ছে স্পেস দিয়ে, এটা দিয়ে বোঝাচ্ছে যে আমার টোটাল ফাংশন রেজাল্টটা আসার কথা ছিল, এতটা জায়গা লাগবে আমার, কিন্তু তুমি এখানে রিজিয়ন আর নর্থ আমেরিকা দিয়ে আটকে দিয়েছে। তাহলে ঠিক আছে, ওর একটু সুবিধা করে দিই, ওকে স্পেস দিয়ে দিলাম, ও রেজাল্ট শো করলো। এবার এটাকে আমি যে চেঞ্জ করে, তো ড্রপ ডাউন আছে, চেঞ্জ হয়ে গেল। তাহলে এইটা কি কাজে লাগে, আমরা কি ম্যানুয়াল সিলেকশন করতে পারবো না? এটা কাজে লাগে হচ্ছে ওই যে ডাইনামিক ড্যাশবোর্ড। আমি ড্যাশবোর্ডের একটা ক্লাস করাবো, এই ক্লাসগুলো হয়ে যাক, এই মাসটা ঠিক এন্ড হয়ে যে ফেব্রুয়ারিতে আমরা মুভ করবো, একটা ড্যাশবোর্ডের ক্লাস রাখবো, বেসিক ড্যাশবোর্ড যতটা আমরা কভার করবো ততটার উপরে। সেখানে দেখবে এর ফাংশনের ইউজিল, মানে কতটা আমরা ইউজ করছি ওখানটা। এখান থেকে আগে কি করতাম, পাইভট বানিয়ে বানিয়ে নিয়ে যেতাম, সেই পাইভটের সাথে কখনো অত ভালো পিকচার গ্রাফিক্স তৈরি হয় না, এখন যে মডার্ন গ্রাফিক্স যে কোনো ড্যাশবোর্ড বানায়, সেখানে ডাইনামিক ড্যাশবোর্ডের কাজ। এই হলো ফিল্টারের বেসিক ফাংশন। নেক্সট টুকু করি। এখানে কি বলেছে, গ্রেটার দ্যান 45,000, সেম জিনিস, এটা দেখানোর কিছু নেই, সেম ইফ ফাংশন, গ্রেটার দ্যান কি নিয়েছি, সিলেকশন নিয়েছি, 45,000 হয়ে গেছে। এবার যেটা দরকার সেটা হলো, যখন ডবল কন্ডিশন থাকবে, তো ডবল কন্ডিশন আমার কাছে দিয়েছে, ডেটাটা একই আছে, কন্ডিশন কি, একটা হচ্ছে ডিভিশন হবে গেম, আর একটা ডিভিশন হবে ইউরোপ। যদি আমি ইফ এর সেকশনে যাই, আমরা ইফ ইউজ করার প্রসেসে যাই, আমরা ইফ কিভাবে ইউজ করতাম, এক হচ্ছে নেস্টেড ইফ, নেস্টেড ইফ হচ্ছে ইফ দেন ইফ দেন ইফ, এর আপডেটেড ভার্সন আছে ইফস। এটা কি করে, এর মধ্যে নিতে নিতে যায়, কিন্তু এই পার্টিকুলার ওয়ার্ডটাকে রিপিটেড করে না, এটা অবসোলেট থাকে। কিন্তু এতে ফিল্টার ফাংশন, আমি কি এর মধ্যে নতুন করে লিখতে পারবো, না এর মধ্যে লিখতে পারবো না। এতে আমার একটা আলাদা সিম্বলকে কানেক্ট করতে হবে। এটা আমরা
বাংলায় কম্পিউটারে জানি গুণ, গুণ করার চিহ্ন বা মাল্টিপ্লিকেশন। এটা কিন্তু স্টার না, যেটা মাল্টিপ্লিকেশন সেটাকে দেখানো হচ্ছে। কেন মাল্টিপ্লিকেশন ইউজ করব? আগে আমি ফাংশনটায় যাই। আমি বেশি টানবো না একসাথে অনেক কিছু, এটা করি আমি রাখবো, কারণ আমাদের আবার 8:30টার থেকে ক্লাসটা আছে পাইথনের। আগে এই ফাংশনটা এখানে সেম টু সেম লিখি আগে। টাইম নষ্ট হবে, আগে আমি ফর্মুলা দিয়ে টেনে নিচ্ছি। হুম, সেরকমই, কিন্তু আমরা হ্যাঁ, কেন বসছে আমি বলছি। এখানে প্রথমে আমাদের কি হচ্ছে, টেবিল ফিল্টার নিচ্ছি। এই যে ফিল্টার, টেবিল, তারপর একটা টেবিল আছে, সেখানে টেবিল অলরেডি টেবিল সিলেকশন করে, টেবিলের নামও দেওয়া আছে। টেবিল ডিভিশন হচ্ছে এই রিজিয়নের নাম। তাহলে এটা কি দিচ্ছে, গেম। এটা ইকুয়ালস টু, বা আমি এটাকে নিয়ে নিই, ইকুয়ালস টু গেম। এই হয়ে গেল একটা কন্ডিশন শেষ। আমি এই কমা দিয়ে আবার ফিল্টার লিখতে পারবো না? কেন লিখতে পারবো না? এই ফর্মুলা গুলো তো যেহেতু ডাইনামিক ফর্মুলা, এর বেসিসই হচ্ছে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন। এই গুণ চিহ্ন বা স্টার, এই স্টার কি বোঝাচ্ছে, অ্যাডিশন। এই স্টার রিপ্রেজেন্ট করছে কাকে, অ্যাডিশনকে। তাহলে একটা পরে যখন আমি স্টার ইউজ করছি, তাহলে এই অ্যাডিশন করছি এই ফিল্টার ফাংশনের সাথে, এই ফিল্টার ফাংশন যাকে আমরা বলি ইন্টারসেক্ট, হচ্ছে দুটো সেটসে। এই যে পার্টিকুলার জায়গায়, মানে এই একটা ফিল্টার ওয়ান ফাংশন, ফিল্টার টু ফাংশন, দুজন ইন্টারসেক্ট হলো, রেজাল্ট বের করছে। এবার যদি আমার আরো একটা কন্ডিশন হয়, আরো একটা ইন্টারসেক্ট হবে, এই জায়গাটা ইন্টারসেকশন পয়েন্ট আরো বাড়বে, F3 হয়ে যাবে। এই গুণটা বোঝাচ্ছে প্লাস, কিন্তু আমি প্লাস ইউজ করতে পারবো না, কারণ এর থিওরিয়ামে বলছে এই ইউজ হচ্ছে পারমুটেশন কম্বিনেশন প্রসেস। যারা পারমুটেশন কম্বিনেশন পড়েছে তারা জানবে। আর এখানে আমি আবার কি করব, আমি কিন্তু আবার ফিল্টার থেকে লেখা শুরু করব না, কারণ আমরা ইফসে, আমি কি ইফ লিখতাম, আমি এইভাবেই পড়িয়েছি, কারণ আমি যদি আগে এটা দেখিয়ে দিতাম সেদিনকে ইফ স্যার কেউ বুঝতে পারতো না। ইফসে আমরা যেমন আর ইফ লিখি না, সেরকম এখানেও আর আমি ইফ ফিল্টার লিখবো না, এখানেও কি লিখবো, রিজিয়ন থেকে তোমার শুরু, আবার কন্ডিশনটা কি দিচ্ছে, রিজিয়ন হবে ইউরোপ, ইউরোপ, আর আমি লিখে দিলাম নট ফাউন্ড। নাহলে দরকার নেই, এমনি রেজাল্ট আসবে। এবার এটা আমার কাছে স্পিলিং এরর আসলো। স্পিলিং এরর তোমার কাছে আসবে, প্রথম কথা এখানে ব্যারিয়ার হয়ে গেছে আমার কাছে, ব্যারিয়ারের জন্য স্পিল এরর এসেছে। Sorry। আর যদি আমরা এটাকে নট ফাউন্ড লিখি, কোনটা? কোথাও একটা ব্র্যাকেট কম বেশি হয়ে গেছে। ও, এই ব্র্যাকেটটা কম বেশির জন্য স্পিলার এসে গেছিল। আমি যদি নট ফাউন্ড নাও লিখি কোনো অসুবিধা নেই, কারণ আমরা এটা জানি। নট ফাউন্ডটাকে সরাচ্ছি, এটা আমাদের রেজাল্ট তো অ্যাকুরেট আসবেই, আমাদের অলরেডি আছে। তাহলে এই যে মাল্টিপ্লিকেশনের একটাই কাজ হচ্ছে দুটো কন্ডিশনকে অ্যাড, এবং এখানে ফিল্টার ইউজ করে না, কারণ ফিল্টার এই টোটালটাকে নিয়ে সিলেক্ট করছে। এবার আসি ডিবাগিং এর ক্ষেত্রে, যেটা ম্যাডাম তখন বললো, টোটালটা সিলেকশন করে ফাংশন F9 প্রেস করলাম। এইটা হচ্ছে ডিবাগিং। ডিবাগিং এর কথা অর্থ হচ্ছে, ধরুন আপনি কোনো কমপ্লেক্স ফর্মুলা লিখলেন,
কোনো কারণে ফর্মুলার রেজাল্ট আসছে না, বা কোনো একটা এরর শো করছে, যে তিনটে আমি এরর দেখিয়েছিলাম এর মধ্যে কোনো একটা এরর শো করছে। তাহলে ডিবাগ করতে করতে যদি একটি পার্টিকুলার সিলেকশনে যান, দেখুন এতগুলো ফলস এর মধ্যে একটা ট্রু আসছে, তার মানে রেজাল্ট এখানে কিছু তো খুঁজে পাচ্ছে। কি খুঁজে পাচ্ছে? ইউরোপ গেম, মানে সরি গেম যে ডিভিশন, এর মধ্যে গেম অনেক জায়গায় আছে, সেইগুলো হচ্ছে ট্রু। আর যেগুলো গেম না, ইউটিলিটি প্রোডাক্টিভিটি, সেই সেকশন গুলো আপনাকে ফলস দেখাচ্ছে। সেই মতো আপনি এটাকে সিলেকশন করলেন, আবার প্রেস করলেন F9। দেখুন এখানে ট্রু অ্যান্ড ফলস এর মিক্স, কারণ যেখানে ম্যাচ হচ্ছে সেটাই ট্রু। এবং যদি পুরোটাকে আপনাকে সিলেকশন করতে হয়, তাহলে এইভাবে আর করবেন না, কারণ এগুলো তাহলে ডিবাগ হয়ে গেছে, এসকেপ দিয়ে বেরিয়ে যাবেন। তাহলে পুরোটাকে করতে গেলে আপনি যে F9 প্রেস করলেন, এই যে থার্ড ব্র্যাকেট শো করছে, আশা করি সবাই দেখতে পাচ্ছে, এই থার্ড ব্র্যাকেটটি হচ্ছে সিএসসি ফাংশন, মানে এর পূর্ব পরিচয় হচ্ছে সিএসসি। আগে এইভাবেই হতো, তার মডার্ন ভার্সনটা আমরা দেখছি, নতুন সিনেমাটা আমরা দেখছি, সেই জন্য আমরা এসব থার্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি না, সরি সেকেন্ড ব্র্যাকেট দেখতে পাচ্ছি না। আগে এরকম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হতো, যখন আমরা কন্ট্রোল শিফট এন্টার প্রেস করতাম। কোশ্চেন থাকলে বলুন, আমি বোঝাতে পারলাম কিনা, কোনো ডাউট থাকলে। হ্যাঁ, আপনাকে প্রত্যেকটা পার্টকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ, যদি আপনি এরর শো করছে, তাহলে প্রতিটা পার্টকে মানে কম্পোনেন্টকে আপনাকে সিলেক্ট করে F9 করে করে যেতে হবে, এটাকে ডিবাগিং প্রসেস বলে। আপনি আবার দেখে নিলেন এরর কোথায় আসছে। এরর তো তুমি এরর তো আপনি দেখলে বুঝতে পারবেন, এসকেপ দিয়ে বেরিয়ে যাবেন, কারণ ডিবাগিং করে যখন এসব আসবে রেজাল্ট, এন্টার প্রেস করে দিলে ফর্মুলাটা চলে যায়, ওই রেজাল্টটা থেকে যায় পার্মানেন্ট। এসকেপ দিয়ে বেরিয়ে যাবেন, এসকেপ দিয়ে বেরিয়ে তারপর তো আপনি বুঝতেই পারবেন যে কোথায় ফর্মুলা এরর হয়েছে, সেই জায়গাটা কারেক্টিফাই রেক্টিফাই করে নেবেন, তাহলেই হয়ে গেল আপনার। ওকে, বাকিদের কোনো ডাউট আছে? হুম, এটা বলছেন কি? দাঁড়ান, একটা মিনিট। এইটা কি বলছেন থার্ড ব্র্যাকেট? ও ওইটা না, থার্ড ব্র্যাকেটে এটা বলছেন, দাঁড়ান। দাঁড়ান, এইটাতে ছিল না, ওটাতে কোনটাতে বলবো, এই পেজে ছিল না আগের পেজটা বলছেন? আগের পেজে গেলাম, বলুন। কোন? হ্যাঁ, এবার বলুন। থার্ড ব্র্যাকেট দাও তো। এইটা আপনাকে ম্যানুয়ালি করতে হবে না, কারণ এটা টেবিল তো তৈরি করা। আমি এটাকে সরিয়ে দিলাম, দাঁড়ান। এটাকে আমি টেবিল থেকে রেঞ্জ করে দিচ্ছি একবার, দাঁড়ান, জানার জন্য। রেঞ্জ করা হচ্ছে টেবিল, কনভার্ট টু রেঞ্জ, রেঞ্জ হয়ে গেল। এবার আপনি ফিল্টার, অ্যারে, এটা হচ্ছে নর্মাল প্রসেস। এবার যদি আপনি একবার এটাকে টেবিল করে দিলেন, আবার আগের মতো, এবার আপনি যাচ্ছেন ফিল্টার, অ্যারে হচ্ছে টেবিল, এটা কমা, কার মধ্যে হবে? ডিভিশন। ডিভিশন কোথায়? এই যে যে সিলেক্ট করছেন না, আপনাকে চেঞ্জ করতে কিছু হচ্ছে না, ওই যদি টেবিল হয়ে গেছে, যে সিলেক্ট করছেন অটোমেটিক ও নিয়ে নিচ্ছে টেবিল 8 এর ডিভিশন পার্ট। এটা বোঝাচ্ছে টেবিল 8 এটার নাম, তার ডিভিশন পার্টটা আপনি সিলেক্ট করেছেন, সেটা অটোমেটিক আপনাকে দেখাবে, আপনাকে ম্যানুয়াল আর কিছু করতে হবে না। আমি কি বোঝাতে পারলাম? যেহেতু এটা টেবিল 8, এটা যে টেবিল 8 নাম হয়ে গেছে, দেখুন টেবিলে গেলে এটার নাম টেবিল 8। এই যে আমি সিলেকশন করে রেখেছি, গ্রিন দেখাচ্ছে,
যেহেতু টেবিল এইট সেজন্য দেখা যাচ্ছে টেবিল এইটের ডিভিশন। আপনাকে ম্যানুয়ালি কোনো রকম থার্ড ব্র্যাকেট বা কিছু অ্যাটাচ করতে হবে না, ও নিজেই করতে পারবে। তাহলে ক্লাস, আবার কপি জয়েন করছে, এখন শেষ ক্লাস এখন জয়েন করছে। ক্লাস আমি এখানে এন্ড করছি। আর 1:30টার সময় পাইথনের ব্যাচ আছে। তার আগে আমি একবার দেখাচ্ছি পোর্টাল, আবার 1:30টার সময় একই জিনিসই হবে। এটা হচ্ছে আমাদের পাইথনের ব্যাচ, আগের দিন ক্লাস এখানে হয়েছিল। নেক্সট ক্লাসে কি দেওয়া আছে, এই যে এখানে ক্লিক করলে 25/1/2025, 8:30, কতক্ষণ পরে, 45 মিনিটস পরে কাউন্টডাউন চলছে। জয়েন মিটিং এ প্রেস করলে অটোমেটিক জয়েন হয়ে যাবে। এখানে আমাকে ম্যানুয়ালি জয়েন করাতেও হবে না, অটোমেটিক জয়েন। তো এখান থেকে আমরা 8:30 ক্লাসটা জয়েন করব। কারো ডাউট আছে কিছু, তাহলে আমি ক্লাস এন্ড করবো। ডাউট না থাকলে লাইক চিহ্ন দিয়ে দাও, তাই আমি বুঝতে পারবো ভাই। হ্যাঁ বলো শিবু। সব চেঞ্জ হয়ে যাবে তোমার। আগে করতে হতো কি, তুমি যেহেতু এক্সেল এগুলো প্র্যাকটিস করেছো আমি জানি। আগে আমরা কি করতাম, পাইভট। হ্যাঁ, আগে নর্মাল হতো। ডাইনামিক হতো না, পাইভটকে গিয়ে নিজে রিফ্রেশ করতে হতো, কারণ পাইভটের আবার হিস্ট্রি হয়, পাইভট একটা ক্যাশে হয়, পাইভট ক্যাশে বলে একটা অপশন হয়। ম্যানুয়ালি অল্ট F5 বা পাইভট কি রিফ্রেশ মারলে পাইভট আপডেট হতো। এটা হবে কি, যেই তুমি পেজ ওপেন করছো যেখানেই আপডেট হচ্ছে, ইন্টার কানেক্টেড হতে হতে আপডেট হতে হতে যাবে। ইভেন্ট করছি ক্লাস 8:30টার সময়, সবাই জয়েন করো, সবাই অন টাইম। 8:30 পর্যন্ত ধরা হবে, হয়তো অতটা লেট না হলেও 8টা পর্যন্ত ধরুন। কারণ একবারে তো প্রচুর পাইথন একদিনে পড়তে পারবো না, অল্প অল্প করে শুরু করছি। আপনি জয়েন করে দেন, যদি অত মাঝে অসুবিধা হয় আপনি পরে রেকর্ডিংটা দেখে নেবেন। ওকে। আপনি করতে পারেন, কিন্তু আপনি তো আগের দিনের ক্লাসটা করেননি। আপনি জয়েন করে দেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আগের দিনের ক্লাসটা আবার দেখে নেবেন, ওটা একদম ফ্রি বেসিক ছিল। ওকে।